নমস্কার, আমি বিপ্লব দাস। বিদ্যা মন্দিরে আপনাদেরকে স্বাগত। এই বিদ্যা মন্দির চ্যানেলে আপনারা দেখতে পাবেন 11-12 ক্লাসের দর্শন এবং শিক্ষাবিজ্ঞান নিয়ে নানা ধরনের আলোচনা। আসুন তাহলে শুরু করি ভিডিওটা। আজকে আলোচনা করতে এসেছি দর্শন কী বা দর্শনের বিষয়বস্তু কি। মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব। প্রত্যেক জীবেরই একটা নির্দিষ্ট জীবনযাত্রা রয়েছে। মানুষের রয়েছে জীবন জিজ্ঞাসা। প্রকৃতির বিপুল ঐশ্বর্যে বিস্ময়াপ্লুত হয়ে পড়ে মানুষের মন। তার মনে প্রশ্ন জাগে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে আমাকে, এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক কি, এই পৃথিবীর কি কোনো সৃষ্টিকর্তা রয়েছে, যদি থাকে তাহলে তার সাথে পৃথিবীর সম্পর্ক কি, মৃত্যুতেই কি জীবনের যবনিকা, না মৃত্যুর পরে আরও একটা জীবন রয়েছে। মানুষের মনে এই সকল প্রশ্ন দেখা যায়। নানা ধরনের বিস্ময় তার মনে জেগে ওঠে। মানুষ তার সহজ বিচার বুদ্ধি দিয়ে এই সকল বিস্ময়গুলির সমাধান করার চেষ্টা করেছে। আর এখান থেকেই শুরু হয়েছে দর্শন শাস্ত্রের। এখন আমরা দর্শনের পরিসর সম্পর্কে আলোচনা করব। দর্শনের পরিসর সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই সেটা সম্পর্কে সামগ্রিক জ্ঞান রাখা আবশ্যিক প্রয়োজন। দর্শনের কাজ হলো জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন করা। কোনো বিষয় বা বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন করতে গেলে তার স্বরূপ সম্পর্কে আলোচনা করা অবশ্যই প্রয়োজন। এখন আমরা দর্শনের স্বরূপ নিয়ে আলোচনা করব। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। আমরা দুটো সমান্তরাল রেল লাইনকে দূরে গিয়ে মিশে যেতে দেখি, বা কোনো ধরুন পাত্রে কোনো ছড়িকে অর্ধনিমজ্জিত অবস্থায় রেখে দেখবেন তাকে বাঁকা দেখায়। এগুলি সবই বস্তুর বাহ্য রূপ বা ইন্দ্রিয়গ্রাহ্য রূপ। ইন্দ্রিয়গ্রাহ্য রূপ অর্থাৎ এগুলো আমাদের যেগুলো চোখে দেখতে পাই সেটাই হলো বস্তুর ইন্দ্রিয়গ্রাহ্য রূপ। এগুলো কিন্তু আসল রূপ নয়। ঠিক আছে, তাহলে দর্শনের কাজ কি? দর্শনের কাজ হলো বস্তুর এই বাহ্য রূপের আড়ালে থাকা আসল রূপকে নিয়ে আলোচনা করা, অর্থাৎ ইন্দ্রিয়াতীত রূপকে নিয়ে আলোচনা করা। দর্শনের যে শাখা বস্তুর এই আসল রূপ নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় তত্ত্ববিদ্যা বা অধিবিদ্যা। তবে এই আলোচনা করতে গিয়ে আমাদের অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, আসল রূপ নিয়ে আলোচনা করার আগে আমাদের কিন্তু বস্তুর বাহ্য রূপটা মাথায় আসে। বাহ্য রূপটাই প্রথমে আমরা বস্তুর দেখতে পাই। দর্শনের যে শাখা বস্তুর ওই বাহ্য রূপ নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় রূপবিদ্যা। এরকম দর্শনের আরও অনেক শাখা রয়েছে, যেমন যেমন জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা ইত্যাদি আরও অনেক রকমের দর্শনের শাখা রয়েছে। এখন আমরা তাহলে দর্শন সম্পর্কে কি বুঝতে পারলাম? দর্শনের কাজ হলো যুক্তি বা বিচারের কোষ্ঠীপাতরে যাচাই করেই তবেই তাকে গ্রহণ করা, অর্থাৎ সত্য দর্শনই হলো দর্শনের আসল কাজ। এখন আমরা দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে আলোচনা করব। দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ। এই দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দিশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে। আর দর্শন শব্দটির ইংরাজি শব্দ হিসাবে আমরা
ফিলোসফি শব্দটি ব্যবহার করি। ফিলোসফি এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে ফিলোস আর 2 নম্বর হলো সোফিয়া। ফিলোস কথার অর্থ অনুরাগ এবং সোফিয়া কথার অর্থ জ্ঞান। তাহলে ফিলোসফি শব্দটির অর্থ কি দাঁড়ালো? জ্ঞানের প্রতি অনুরাগ। আর এ থেকে পরিষ্কারভাবে বলা যায় যে ব্যক্তি জ্ঞানের প্রতি অনুরাগী তিনিই হলেন দার্শনিক। দর্শনের আলোচনা বা দর্শন পড়তে বসে আমাদের সামনে দুটো দর্শনের উদ্ভব হবে। কি? একটা হলো পাশ্চাত্য দর্শন আর একটা হলো ভারতীয় দর্শন। ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন। আমরা আমাদের আলোচনা ভারতীয় দর্শন থেকে শুরু করব। কেন আমরা আমাদের আলোচনা ভারতীয় দর্শন থেকে শুরু করব? আমরা তো পাশ্চাত্য দর্শন থেকেও আমাদের আলোচনা শুরু করতে পারতাম, কিন্তু না। তার প্রধান কারণ হলো আমরা ভারতীয়। আমরা যেহেতু ভারতীয়, সেহেতু আমরা প্রথমে আমাদের নিজস্ব কালচার বা নিজেদের সংস্কৃতি জানব। তাই সেক্ষেত্রে আমরা আমাদের আলোচনা ভারতীয় দর্শন থেকে শুরু করব। আর 2 নম্বর কি? রোমান সভ্যতাকে যেমন প্রাচীন ইতিহাসের সবথেকে প্রথম সভ্যতা হিসাবে গণ্য করা হয়, ঠিক তেমনি দর্শন শাস্ত্রের উদ্ভব ভারতীয় দর্শন, ভারতবর্ষে যীশুখ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে শুরু হয়েছিল। তাই যে ভূমি থেকে দর্শন শাস্ত্রের উৎপত্তি হয়েছে সেখান থেকে আলোচনা করাটা শ্রেয় বলে আমার মনে হয়। তাই আমরা আমাদের আলোচনা ভারতীয় দর্শন থেকেই শুরু করব। ভারতবর্ষের মুনি ঋষিগণ তাদের সাধনার দ্বারা দর্শন শাস্ত্রকে যেভাবে উপলব্ধি করেছেন, তারা সেইভাবে দর্শনকে আলাদা আলাদাভাবে ব্যক্ত করেছেন। ঠিক এইভাবে ব্যক্ত করতে গিয়ে তারা দুটি দর্শন সম্প্রদায়ের উদ্ভব করেন। একটা কি? একটা হলো আস্তিক দর্শন আর 2 নম্বর হলো নাস্তিক। আস্তিক দর্শন কাকে বলে? আস্তিক বলতে বোঝায়, আমরা সাধারণত সেই সব দর্শনকে বুঝি যেগুলো আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা বুঝি আর কি, ঈশ্বরে বিশ্বাসী। আর নাস্তিক বলতে কি? ঈশ্বরে বিশ্বাসী নয়। কিন্তু না, ভারতীয় দর্শন এইভাবে সেই জিনিসটাকে ব্যাখ্যা করেনি। আস্তিক বলতে বুঝিয়েছে সেই সকল দর্শন সম্প্রদায় যারা বেদকে অপৌরুষেয় হিসাবে স্বীকার করেছেন। আর নাস্তিক বলতে সেই সব সম্প্রদায়কে বুঝিয়েছেন যারা বেদকে অপৌরুষেয় হিসাবে স্বীকার করেননি। এইভাবে পড়তে পড়তে আস্তিক দর্শন সম্প্রদায় পড়তে গিয়ে আমাদের 6টা দর্শনের উদ্ভব হবে। একটা কি? ন্যায়, সাংখ্য, যোগ, বৈশেষিক, বেদান্ত, মীমাংসা। 6 নম্বরে মীমাংসা। এইগুলো হলো সবই আস্তিক দর্শন সম্প্রদায়। এই 6টি আস্তিক দর্শন সম্প্রদায়কে একত্রে বলা হয় ষড়দর্শন। আর নাস্তিক দর্শন সম্প্রদায় কোনগুলো? নাস্তিক দর্শন সম্প্রদায় হলো 3টে। কি? চার্বাক, জৈন আর বৌদ্ধ। তার মানে এই দর্শন সম্প্রদায়গুলো বেদকে অপৌরুষেয় হিসাবে স্বীকার করেছেন, আর এগুলো বেদকে অপৌরুষেয় হিসাবে স্বীকার করেননি। আস্তিক দর্শন সম্প্রদায়কে আরও 2 ভাগে ভাগ করা যায়। কি? একটা হলো বেদ অনুগত আর একটা হলো বেদ স্বতন্ত্র। বেদানুগত দর্শন কাকে বলা হয়? তাহলে বেদানুগত দর্শন হচ্ছে যারা বেদের মধ্যে যা রয়েছে সেইগুলোকেই তাদের দর্শন সম্প্রদায়ের মধ্যে প্রকাশ করেছে। আর বেদ স্বতন্ত্র কি? যেগুলো বেদের মধ্যে রয়েছে সেগুলো তো
গ্রহণ করেইছে বা পরিবেশন করেইছে, তার সঙ্গেও নিজেদের জ্ঞান যুক্ত করেছে, নিজেদের বিচার যুক্ত করেছে। এইগুলো হলো বেদ স্বতন্ত্র। আচ্ছা, বেদানুগত দর্শন তাহলে কোনগুলো? বেদানুগত দর্শন হলো দুটো। কি কি? একটা হলো মীমাংসা আর একটা হলো বেদান্ত। আর বাকিগুলো হলো বেদ স্বতন্ত্র। বেদ স্বতন্ত্র কোনগুলো? ন্যায়, সাংখ্য, যোগ, বৈশেষিক। তাহলে এইগুলো হলো বেদ স্বতন্ত্র আর এই দুটো হলো বেদ অনুগত। আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। এর পরের দিন আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত থাকবেন। 11-12 ক্লাসের আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা আসছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।